কেমন ভাই? এমন ভাইদেরকে নিয়ে কত ফুর্তি করতে দেখছি। তা এখন কি ফষ্টি-নষ্টি করার জন্য চাপা খুঁজছো? নাকি ফষ্টি-নষ্টি করে বাসায় ফিরছো? ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায় উষা। রাগে শরীরটা রিরি করছে। এমন কুরুচিপূর্ণ কথায় উষার গা পিত্তি জ্বলে যাচ্ছে। সাথে সাদাফকে নিয়ে এমন একটা কথা বলায় লজ্জাও লাগছে উষার। সাদাফ আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশের পোশাক পরিহিত বিকৃত মস্তিষ্কের পুরুষটির দিকে। ইচ্ছে তো করছে মাটিতে পুঁতে ফেলতে। পাশ থেকে একজন পুলিশ সাদাফকে পরখ করে বললেন, এই বয়সে গায়ের রক্ত গরম থাকে। তবে নিজের এই তেজ আর গরম চোখ তার সাথে দেখাতে আসবে না। নিজের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। আপনারা ভুল ভাবছেন। না জেনে বুঝে বোন নিয়ে এমন কুমন্তব্য করবেন না, যাতে করে পরবর্তী নিজেদেরকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। প্রথমে যে পুলিশ কর্মকর্তা কথা বলেন ওনার নাম হলো রফিক হাসান। তিনি গম্ভীর স্বরে বলেন, তুমি আমার ছেলের বয়সী, সত্যি করে বলো তো মেয়েটা তোমার কি হয়? ক্ষমা করবেন স্যার, আপনারা আমাদের গাড়ির লাইসেন্স চেক করবেন। সব কিছু ঠিক থাকলে ছেড়ে দিবেন। এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা বা করে হ্যারেন্স করা তো কোনো অধিকার আপনাদের নেই। রফিক হাসান শুষ্ক হাসলেন। সেটা তুমি ভুল বলনি, কিন্তু গতকাল রাতেও ঠিক এই সময়টাতেই তোমাদের মতন দুজন ছেলে মেয়ে নিজেদেরকে ভাই বোন দাবি করে, কিন্তু সকালেই মেয়েটির লাশ উদ্ধার করতে হয়। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি বলো? সাদাব কিছুক্ষণ চুপ থাকে, তারপর থমথমে কণ্ঠে বলে, ও আমার চাচাতো বোন, কিন্তু নিজের বোন না থাকায় ওকে নিজের বোনের মতো ট্রিট করি। আর ওর সাথে আমার আরও একটা সম্পর্ক আছে, আর সেটা হলো আমার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী সম্পর্কে আমার বড় ভাবি। আপনাকে পুরোপুরি বিশ্বাস করি কিভাবে? সালাম স্যারকে ডেকে নিয়ে আয় তো। এই জটিল সমস্যা স্যার নিজেই দেখো। পুলিশের এসআই আবির মৃধা জিপের পাশে দাঁড়িয়ে নিজের কলেজ এবং ভার্সিটির পুরনো বন্ধুদের সাথে কথা বলছিলেন। সেই ভার্সিটি জীবনের পরে আজকে হঠাৎ বন্ধুদের সাথে দেখা। নিজের অস্তিত্ব জানান দিতে সালাম সেখানে এসে প্রথমে গলা ঝাড়ি দেয়। আবির মৃধা ভ্রুকুচকে প্রশ্ন করে, কি হয়েছে? স্যার, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে ধরেছি, সাথে বাইক আছে। ছেলেটা বলছে সম্পর্কে তারা ভাই বোন, আবার মেয়েটা নাকি তার বড় ভাইয়ের বিবাহিত স্ত্রী। বিরক্তিতে আবিরের মুখ তেতো হয়ে যায়। বন্ধুদের দিকে তাকিয়ে বলে, শালা বালের চাকরি করছি। কত ধরনের মানুষ যে দেখতে হয় এই পেশায়। নিজের ভাই বউকে নিয়ে এত রাতে ঘুরতে বের হয়েছে, রিডিকুলাস। গতকালকেও এক যুগল ভাই বোনের সম্পর্কের কথা বলে টুপি পরায় আমাদের, আর সকালে মেয়েটার মৃতদেহ উদ্ধার করেছি। চল তো গিয়ে দেখি। আবিরের সাথে আরও 4জন যুবক পা বাড়ায় সামনের উদ্দেশ্যে। কি হয়েছে রফিক সাহেব? কথাটা বলে সামনের দিকে তাকাতেই আবিরের দৃষ্টি স্থির হয় পরিচিত এক যুবকের দিকে। দেখে কেমন জানি চেনা চেনা লাগছে তার। সাদাব অত্যন্ত নম্র এবং ভদ্রতা বজায় রেখে সালাম দিল। পরিচিত কণ্ঠস্বর কর্ণগোহর হতেই সাগর, নেহাল, গালিব অদ্ভুত দৃষ্টিতে সামনে তাকায়। সাগররা লেকে না গিয়ে এলিফ্যান্ট রোডের দিকেই ঘোরাঘুরি করছিল। হঠাৎ করেই পুরনো বন্ধু আবিরের সাথে দেখা, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল তারা। এমন কিছু যে হবে এটা কি ওরা জানতো? আবিরের সালামের প্রত্যুত্তরের জেরে জিজ্ঞেস করলো, তোমাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমার ছোট ভাই নাবিল চাচ্চুর ছোট ছেলে সাদাফ। সাদাফ আর উষা চমকে ওঠে। আতঙ্কিত নয়নে সামনে তাকায় দুজনে। গলা শুকিয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয় আরও বেড়ে গেল। পুলিশের ঝামেলা শেষ করা যেত, কিন্তু এখন তো সাগরসহ বাসার সকলেই জানবে। সাগরকে দেখেই মাথা নিচু করে ফেলে দুজনেই। নেহাল কিছু একটা বলার জন্য সামনে অগ্রসর হয়, কিন্তু সাগর নেহালকে বাধা দেয়। হ্যাঁ, তাই তো এমন চেনা চেনা লাগছে। ওটা কি উষা? হুম। সাগর আবির আর রফিক সাহেবের দিকে তাকায়। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, স্যার, আসলে আমি আর আমার ওয়াইফ বাইরে ঘুরতে বের হয়েছিলাম। আমার ছোট ভাইও তার বাইক নিয়ে বের হয়ে যায়, আর পথিমধ্যে আমার বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে আমি আমার ভাইয়ের সাথে আমার ওয়াইফকে বাইকে উঠিয়ে দিই বাসায় চলে যাওয়ার জন্য। উষা কখনো ভাবেনি সাগর ভাই সকলের সামনে নিজের ওয়াইফ বলে স্বীকার করবে। আবিরও কোনো প্রত্যুত্তর করেনি, সবটাই জানা আছে তার। সাগরের মুখে ওয়াইফ শব্দটা শুনে আর বর্ণনা অনুযায়ী উষার সৌন্দর্য দেখে ফিদানের বুঝতে বাকি রইল না যে এটাই সাগরের স্ত্রী উষা।
ফিদানের চোখ মুখ খুশিতে চকচক করছে। ওষ্ঠে হাসির রেখা ফুটিয়ে বলে, Hey baby girl, you look so hot and stunning. Your hotness is disturbed me. If I am not wrong that you are Usha, I am right? উষা অবাক হলো। তার সামনে দাঁড়ানো সাদা চামড়ার লোকটার সুশ্রী মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে লোকটা ভিনদেশি। বড় আব্বু যে সাগর ভাইয়ের বিদেশি বন্ধুর কথা বলেছিল, এটাই সেই বন্ধুটা। তবে কেমন জানি চেনা চেনা লাগছে লোকটাকে। নিজের বিস্ময় ভাব কাটাতে পারল না উষা। চোখ গেল সামনে দাঁড়ানো 6 ফুট লম্বা সুদর্শন পুরুষটার দিকে, যে সম্পর্কে উষার স্বামী। রক্তচক্ষু আর অগ্নিরূপ ধারণ করা সাগর ভাইকে দেখে উষার আত্মা খাঁচা ছাড়া, চোখ দিয়েই যেন মেরে ফেলছে মনে হচ্ছে। গালিব ফিদানের কাঁধে হাত রেখে ইংরেজিতে বলে, ফিদান ও বাঙালি নারী, আর বাঙালি নারীদের তুমি এরকম ভাষায় সম্বোধন করতে পারো না। নারীরা মায়ের জাত, আর কোনো স্বামী নিজের সামনে একজন পরপুরুষের মুখ থেকে স্ত্রীর এমন প্রশংসা গ্রাহ্য করবে না। সাগরের হাত দুটো মুষ্টিবদ্ধ, পারে না এখন ফিদানকে কাঁচা চিবিয়ে খায়। এই ছেলেটার থেকে উষাকে লুকিয়ে রাখার জন্যই তো কত মিথ্যা বলেছে সাগর। তবে তার চেষ্টা খুব একটা সফল হলো না। ভিনদেশি শকুনের চোখ পড়ল তার বউয়ের দিকে। ফিদান গালিবের কথা খুব একটা পাত্তা দিল না, আবারও হাসি মুখে বলল, Hey man, why do I feel like I have seen you whatever before? উষার ঠোঁট প্রসারিত হলো খানিকটা, চোখে মুখে বিস্ময় এবং চাপা আনন্দ নিয়ে বলল, You met a few years ago in Russia. সাগরের কানে যেন বজ্রপাত পড়ল। বিস্ফোরিত নয়নে তাকালো উষার মুখ পানে, অবিশ্বাস্য কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, মানে রাশিয়াতে দেখা হয়েছে মানে? সাগরের প্রশ্নে উষা সবার দিকে তাকায়। সকলের উৎসুক দৃষ্টি দেখে সে খুব ভালোই বুঝতে পারছে সবাই বিষয়টা জানার জন্য উৎসাহিত। একটা শুকনো ঢোক গিলে সাগরের চোখের সামনে চোখ রেখে বলে, শেষবার যখন মাম্মামের সাথে রাশিয়াতে গিয়েছিলাম নানুর বাসায়, তখন দেখা হয় এই ভাইয়ার সাথে। ভাইয়ার নাম মেবি রিসেস ফিদান। বাংলা না বুঝলেও নিজের নাম শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে ফিদানের মন। ঠোঁটে হাসি ফুটিয়ে অত্যন্ত আনন্দের সাথে বলে, Yes, Recess Fidan. And you, Ari? উষাও একটা সৌজন্যমূলক হাসি দিল। নেহাল চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, আগে তো ফিদান রাশিয়াতেই থাকতো, তা তোর সাথে পরিচয় হলো কি করে? মামামদের প্রতিবেশী ছিলেন ওনারা। আমাকে প্রথম যখন দেখে আমি লাল শাড়ি পরিহিত ছিলাম। শাড়ির মতো অদ্ভুত পোশাক ওনার খুব পছন্দ হয়েছিল। নিজের মায়ের জন্য একটা শাড়ি নিতে চেয়েছিলেন। আমরা অনেক ঘুরেছিলাম সেখানে। ফিদান আবারও বলল, Riff send you wanted to the wedding? উষা কিছু বলল না। এই রিপটাকে সেটাই যেন সে বুঝতে পারল না। সাগর যেন আর নিতে পারছে না, রাগটা যেন তার তত্তর করে বেড়ে যাচ্ছে। দুটোকেই পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলতে ইচ্ছে করছে। কথা কম, জলদি বাসায় চল, তোর ক্লাস নিতে হবে আমার। কোন সাহসে তুই এত রাতে বাড়ির বাইরে বের হয়েছিস? কলিজা কত বড় তোর? জনমানবহীন শূন্য রাস্তার ধারে শোনা যাচ্ছে কুকুরের হাঁক ডাক। ঘুটঘুটে অন্ধকার, সাথে কুয়াশায় পরিবেশটা কেমন ভুতুড়ে হয়ে আছে। সাদাব ঘরের এক কোণে চোরের মতো মুখ বানিয়ে বসে আছে। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু একটা পড়ে বুকে ফু দিচ্ছে। উষা বসে আছে ডিভানে, পাশেই নেহাল বসে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। সাগর গিয়েছে বাবাকে ডেকে আনতে। আপাতত বাসায় তো আর কেউ নেই। সাদাব, ওষা না হয় ছোটো মানুষ, মিনিমাম সেন্সটুকু ধরলাম তার নেই, কিন্তু তুই ভাই হিসেবে এতটাও ইরেসপন্সিবল কি করে হতে পারিস? এতদিন বিপদ হয়নি বলে যে কোনো দিনই হবে না এমন কি গ্যারান্টি আছে? তুই ছেলে মানুষ হয়েও এত রাতে বাইরে ঘোরাঘুরি করা ঠিক না। চুরি ডাকাতের ভয় আছে, আর একটা মেয়ে মানুষকে নিয়ে কি করে বাইরে বের হোস, তাও একা? সাদাব কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো নেহালের দিকে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, উর্ষা ছোট মানুষ। ঠিক সময়ে ভাইয়ের সাথে বছরটা হয়ে গেল। গত 5 বছর 2 কোলে 2টা করে মোটা 4টা বাচ্চা করে থাকতো ওর, আর তুমি তাকে বাচ্চা বলছো? নেহাল উষার দিকে আর চোখে তাকিয়ে খুক খুক করে কেসে ওঠে। উষা অপরাধীর দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, মুখটা কাঁদো কাঁদো বানিয়ে আহ্লাদি স্বরে বলল, প্লিজ ভাইয়া, এইবারের মতো ক্ষমা করো। সত্যিই বলছি, আর কখনো এমন কিছু করব না, প্রমিস। এইবারের মতো বড় আব্বু আর সাগর ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দাও। আমি এসব পারবো না, যার যার ইয়া নসিব কর। কথার মাঝখানেই নেহালের ফোনে গালিবের কল আসলো। নেহাল ঘর থেকে বের হতে হতে বলল, আমি যাচ্ছি আরাফের রুমে ঘুমাতে, আজকে আর সাগরের সাথে থাকছি না। তোদের ব্যাপার তোরা মিটিয়ে নে।
তোমার কপালে বিয়ে হবে না ভাইয়া। এই আমার মতো মাসুম বাচ্চাকে তুমি এভাবে ফেলে যেতে পারো না। দেখো, বিয়ে হলেও বউ তোমাকে বাসর করতে দিবে না। নেহাল সাদাফের কথায় তেমন একটা প্রত্যুত্তর করলো না। সাদাফ বোনের সামনে এমন কথা বলায় আর চোখে একবার তাকায় উষার দিকে। তৎক্ষণাৎ গম্ভীর স্বর ভেসে আসে। আর তোকে তো বিয়েই করাবো না, বাসর তো বহুত দূরের ব্যাপার। সাদাফ মাথা নিচু করে নিল। বড় ভাইয়ের সামনে আর কিছু বলতে চাইল না। সাগর রুমে ঢুকেই কর্কশ কণ্ঠে বলে, রুম থেকে বের হ সাদাব, সকাল সকাল যেন তোকে আমি ডাইনিংয়ে পাই। সকালেই তোদের হিসাব নিকাশ করা হবে। সাদাফ আর উষার মুখে হাসি ফুটে ওঠে। সকালে আর তাদের পাবে কই? সাগর ওঠার আগেই গাজীপুরে চলে যাবে তারা। বিয়ের এই ঝড়ঝামেলায় এসব মনেই থাকবে না। সাদাফ দরজার পাশেই ফ্লোরে বসেছিল। সাগরের অনুমতি পাওয়া মাত্রই সাদাফ চম্পট, চোখের পলকেই বের হয়ে গেল। উষাও বের হওয়ার জন্য পা বাড়াতেই সাগর বাধা দেয়। ভরাট কণ্ঠে বলে, তুই কোথায় যাচ্ছিস? তোকে যাওয়ার জন্য তো অনুমতি দেইনি তো আমি। উষা থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে সন্দেহী দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো সাগরের অভিব্যক্তি। সাদাফ তো চলে গেল, তাহলে আমি থেকে কি করব? সাগর উষার কথা অগ্রাহ্য করে দরজার দিকে অগ্রসর হলো। দরজা লক করতে করতে বলল, সাদাবকে অনুমতি দিয়েছি যাওয়ার, কিন্তু তোকে তো দেইনি সুইটি বি। উষার কপালে ভাঁজ পড়ল। চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। সাগরকে দরজা লাগাতে দেখে বলল, এ কি, আপনি দরজা লাগাচ্ছেন কেন? সাগর উষার দিকে এগিয়ে আসলো কয়েক কদম। সামনে দাঁড়িয়ে হাঙ্কি স্বরে বলল, দরজা না লাগালে কি করে হবে? উষার কপালের ভাঁজ গাঢ় হলো। সাগর ভাইয়ের হাব ভাব তার ঠিক সুবিধার ঠেকছে না। ইদানিং সবসময় কেমন শাসন করে, আবার উল্টাপাল্টা ব্যবহার করে। সন্দিহান দৃষ্টিতে সাগরের মুখ পানে চেয়ে রইল উষা। এত কাছে দাঁড়িয়েছেন কেন? পেছনে যান। সাগর যেন বেশ মজা পেল। আরও দু কদম এগিয়ে একদম উষার শরীর ঘেঁষে দাঁড়ালো। হকচকিয়ে উঠল উষা। হৃদস্পন্দন না চাইতেও গাঢ় হলো। গলা শুকিয়ে আসছে। সাগর উষার একদম কাছে দাঁড়ানো। উষা না চাইতেও দুজনের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে। সাগর হাত বাড়িয়ে উষার কোমর জড়িয়ে ধরল। আতকে উঠল উষা। খামচে ধরল নিজের পরনের কাপড়। শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সাগর উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কতটা? এতটা কাছে আসবো? দূরে না গেলে কি করবি? সাগরের চোখে মুখে স্পষ্ট ঘোর অনুভব করতে পারছে উষা। সাগরের থেকে ছাড়া পেতে মোস্ত্রামস্ত্রি শুরু করলো। সাগরের এমন লো ভয়েসের সাথে শরীর থেকে আসা ম্যানলি ঘ্রাণ আর পারফিউমে মন মাতানো সুবাসে যেন মাতাল হয়ে যাচ্ছে উষা। সাগরের ম্যানলি ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করতেই নিজেকে কেমন দুর্বল অনুভব হচ্ছে উষার। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। এলোমেলো দৃষ্টি ফেলল উষা। তারপর জিহ্বা দ্বারা নিজের শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে বলল, দেখুন। আরও কিছু বলার পূর্বেই সাগর নিজের গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠে ঝঙ্কার তুলল, উফ সুইট বি, দেখতে তো চাচ্ছি, কিন্তু ঢাকা বলে দেখতে অসুবিধা হচ্ছে। খুলে ফেল, দেখতে সুবিধা হবে। তোর নিজে থেকে দেখাতে হবে না, তুই জাস্ট খুলে দে, বাকিটুকু আমি বুঝে নিব। সাগরের মুখের এমন লাগাম ছাড়া কথায় উষা প্রতিক্রিয়া দিতে ভুলে গেছে। নিজের গাল যে লজ্জায় লাল হয়ে গরম হয়ে গেছে তা বেশ উপলব্ধি করতে পারছে উষা। কান গরম হয়ে গেছে, কিন্তু কণ্ঠনালী হতে কোনো শব্দ বের হলো না। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জবাব দিতে পারল না উষা। উষার নারীসত্তা উষাকে ধিক্কার দিল। ছি ছি ছি, উষি, তোর বর মাত্রাতিরিক্ত লুচু লম্পট, নয়তো এমন কথা কেউ বলে? আর তুই বা কেমন নির্লজ্জ যে তোকে বারবার ফিরিয়ে দেয়, অগ্রাহ্য করে, তার কাছে এলেই দুর্বল হয়ে যাস। উষা ঢোক গিলল। সাগরকে কয়েকটা কটূক্তি শোনানোর জন্য মুখ খুলল। মনে সাহস জুগিয়ে প্রত্যুত্তর করল, ছি, একটা পুরুষ এতটা নির্লজ্জ হলে বদ্ধ ঘরে একটা মেয়েকে এমন কথা বলতে পারে? মনুষ্যত্ব বলতে কিছু আছে আপনার? সাগর বাঁকা হাসল। চোখ দুটো ছোট ছোট করে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো উষার দিকে। কোমরে চাপ প্রয়োগ করে উষাকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে নিল। ঠোঁটের কোণে বাঁকা হাসি স্থির রেখে ঘোর লাগা দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে রইল উষার মুখ পানে। অশান্ত সাগর হঠাৎ করে এভাবে শান্ত হয়ে যাওয়ায় কিছুটা ঘাবড়ে গেল উষা। সাগরের চোখে চোখ রাখতেও তো তার কত দ্বিধা, কিন্তু এমন অদ্ভুত দৃষ্টি উষাকে বিভ্রান্ত করল। ভিতরে আগুন ধরিয়ে দিল যেন। সাগর হঠাৎ করেই ফু দিয়ে উষার কপালে পড়ে থাকা বেবি হেয়ার্সগুলো সরাতে চায়।
আকস্মিক সাগরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে উষা। গায়ে কাঁপুনি ওঠে, শরীরের রক্তকণিকায় এক অদ্ভুত শীতল শিহরণ বয়ে যায়। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি অনেক কিছুই পারি, শুধু মুখে বলা কেন? আমি তোর সাথে করতে পারবো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমি কি কি করতে পারি তা বোঝানোর জন্য আমার তোর অনুমতির প্রয়োজন নেই। আমি চাইলে এখনই নিজের অস্তিত্ব তোকে অনুভব করাতে পারবো। তারপর কান থেকে মুখ সরিয়ে উষার উপরে আরও একটু ঝুঁকে ঠোঁটের উপরে নিজের বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে প্রশ্ন করে, কি করাবো? সাগরের এমন স্পর্শে কেঁপে ওঠে উষা। চোখ দুটি খিচে বন্ধ করে নেয়, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাগরের এই স্পর্শ যেন উষা সইতে পারছে না, দম আটকে দাঁড়িয়ে আছে সে। উষার ফর্সা গাল দুটো রক্তিম হয়ে উঠেছে, সাগর যেন দৃষ্টি সরাতে পারছে না। নিজের এই বৈধ নারীর সন্নিকটে এলে যেন নিজের খেই হারিয়ে ফেলে সাগর। শান্ত থেকে চরম অশান্ত আর ভদ্র থেকে চরম অভদ্র হয়ে উঠতে ইচ্ছা করে। নিজের সমস্ত বেহায়াপনা নির্লজ্জতা উপলব্ধি করাতে ইচ্ছা করে। উষার কম্পনরত ঠোঁটজোড়া সাগরকে আরও মোহিত করছে, ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে। নিষিদ্ধ অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠছে। এক্ষুনি এই নারীকে প্রণয়ের শান্তি উপলব্ধি করাতে ইচ্ছা করছে, কিন্তু না। ভিতরে সমুদ্রের ঢেউয়ের ন্যায় অশান্ত এবং মরুভূমির ন্যায় তৃষ্ণার্ত সাগরকে বাহির থেকে খুব শান্ত দেখালো। উষা কিছু বলার জন্য চোখ খুলতেই সাগর শক্ত করে উষার গাল চেপে ধরে। সাগরের শক্ত পুরুষালী হাতের থাবা উষাকে আতঙ্কিত করে তোলে। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে। হুশ, চুপ, একদম চুপ। এখন এমন কিছুই করিনি যে এমন নয়েজ করতে হবে তোকে। আমাকে অশান্ত এক কথায় উত্তেজিত করতে তোর এই লজ্জামাখা আদরই যথেষ্ট। গোটা তুইটাই আমার কাছে এক্সাইটমেন্ট। সো স্টপ। উষাকে কিছু না বলার সুযোগ দিয়ে সাগর দাঁতে দাঁত চেপে কথাটা বলে। এদিকে সাগরের মুখে এমন কুরুচিপূর্ণ কথায় উষার মুখ বিরক্তিতে তেতো হয়ে আসে। ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, ব্যথা পাচ্ছি সাগর ভাই, ছেড়ে দিন, লাগছে আমার। লাগুক। ওই ফিদানের সাথে তোর এত কিসের কথা? যে ছেলের সামনে তোকে নিব না বলে আমি মিথ্যা বলেছি, সেই ছেলের সাথে তুই পূর্ব পরিচিত। ব্যাপারটা আমি মানতে পারছি না। কই, তখন তো একবারও বললি না যে রাশিয়াতে তোদের এমন কারোর সাথে পরিচয় হয়েছে? উষা সাগরের হাত ছাড়ানোর চেষ্টা করছে, চোখের কোণে পানি জমেছে। প্রয়োজনীয় নয় বলেই জানাইনি, ওদের মতো আরও অনেকের সাথেই পরিচয় হয়েছে। সাগর আর কিচ্ছু শুনল না, উষাকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। উষা ধপাস করে গিয়ে পড়ল বিছানার ওপরে। বেকায়দায় পড়েছে বলে কোমরে টান পড়েছে, ব্যথা পেয়েছে মোটামুটি। উষা উঠে বসার চেষ্টা করার আগেই সাগর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল উষার উপরে। আঁতকে উঠল উষা, সাগরের বুকে ধাক্কা দিয়ে বলে, কি করছেন কি আপনি? সরুন আমার উপর থেকে। সাগর সরল না, উষার মুখ পানে দৃষ্টি স্থির রেখেই বলল, জানিস কেন তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? উষার ছটফটানি ভাব কেটে গেল, চোখে মুখে প্রকাশ পেল কৌতূহল। ভ্রুকুচকে তাকিয়ে রইল সাগরের দিকে। সাগর তাচ্ছিল্যে হাসল। তোর এই ঘৃণাভরা দৃষ্টি আমার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে উষা। তারপর উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঠিক এই কারণে তুই আমার ভালোবাসা থেকে বঞ্চিত। উষা অসহায় দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সে জানতে চায় কি এমন করেছে যে কারণে সাগর ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত সে। অবুঝের ন্যায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সাগরের সুশ্রী মুখ পানে। অত্যন্ত নরম এবং শীতল কণ্ঠে শুধালো, আমার অপরাধ কি সাগর ভাই? কি কারণে আমার নিজের অধিকার থেকে এবং নিজের হক থেকে বঞ্চিত করছেন? সাগর একটু দূরত্ব বাড়ালো, তারপর হাঙ্কি টনে বলল, ফিদানের ব্যাপারটা কি ক্লিয়ার না? বলে উষাকে আর কিছু বলার সুযোগ দিল না সাগর। নিজের শুষ্ক এবং রুক্ষ পুরুষালী ওষ্ঠ দ্বারা চেপে ধরল উষার ওষ্ঠজোড়া। উষার দুই হাত নিজের এক হাত দ্বারা আটকে দিল, আর এক হাত দ্বারা উষার গলা চেপে ধরল। সাগরের পুরুষালী ঠোঁটের গাঢ় স্পর্শ উষার নারীসত্তাকে নড়বড়ে করে তুলল। প্রথম স্পর্শ না হলেও উষার অনুভূতি সেই প্রথমবারের মতোই। নিঃশ্বাস আটকে আসছে তার, নড়াচড়া করতে লাগলো, সাথে অস্ফুট স্বরে উম শব্দ করতে লাগলো উষা। উষার নাজেহাল অবস্থা দেখে কিছুক্ষণ পর সাগর ছেড়ে দিল উষাকে। ছাড়া পেয়েই হাঁপাতে লাগলো উষা। হাঁপানি রোগীর ন্যায় জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু সাগর ছেড়ে দিল না। উল্টো হাত বাড়িয়ে উষার ডান পা টেনে ধরে।
এক হাত দ্বারা উষার ডান পায়ের প্লাজু টেনে তুলল হাঁটুর উপরে। হাঁটুর নিচে থাকা কুচকুচে কালো তিলটা দেখে সাগরের চোখ মুখ চকচক করে ওঠে। ওপস, তিলটা তো দেখছি বড় হয়নি, যেমন ছিল তেমনই আছে। সাগরের কথায় সন্ধিয়ান ফিরে পায় উষা। সাগর ভাইকে নিজের পা ধরে রাখতে দেখে বলে, ক্ষমা চাইতে হবে না। আপনি আমার পা কেন, অন্য কিছু ধরলেও আমি আপনাকে ক্ষমা করব না। সাগর এক ভ্রু উঁচিয়ে সন্দেহের স্বরে বলল, অন্য কিছু মানে? অন্য কি ধরে মানুষ ক্ষমা চায়? আমার জানা মতে মানুষ পা ধরেই ক্ষমা চায় আর অন্য কিছু ধরে রোম্যান্স করে। আর আমি তো তোর কাছে ক্ষমা চাইতে পায়ে হাত দেইনি। নাক মুখ কুঁচকে ফেলল উষা। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। ছি, আপনি এত অশ্লীল! কী সব থার্ড ক্লাস কথা বলেন আপনি, নির্লজ্জ! নির্লজ্জ বলার মতো এখনো কিছু করিনি। আর তুই জানিস নির্লজ্জ কাদের বলে? জানিস না তো? আমি জানি। শোন, যেদিন ধরবো সেদিন একেবারে নির্লজ্জের ডেফিনেশন শিখিয়ে দিব। স্পেশাল ক্লাস করে পিএইচডি করিয়ে দিব তোকে। উষা হতভম্ব হয়ে যায়। এমন উদ্ভট কথার বিপরীতে সে কি বলবে? তার ডিকশনারি যে ফাঁকা হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। উপহাসের স্বরে বলল, পা ছাড়ুন আমার, আমি ক্ষমা করব কি না ভেবে নেই। সাগর খুব একটা পাত্তা দিল না উষার কথা। হাঁটুর নিচে থাকা তিলটা প্রথমে নিজের তর্জনী আঙ্গুল দ্বারা স্পর্শ করে, তারপর নিজের উষ্ণ ঠোঁটজোড়া চেপে ধরে তিলটার উপরে। উষার শরীর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। সাগর নিজেও উষার কাঁপুনি অনুভব করতে পারে। উষা আবেশে চোখ বন্ধ করে নেয়, খামচে ধরে সাগরের মাথার চুল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সাগর মাথা তুলে তাকায় কম্পনরত উষার দিকে। পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে উষার উপরে, ঘাড়ে মুখ গুজে দিয়ে সময় নিয়ে চুমু খায় সেখানে। সাগর আপাতত দিন দুনিয়া ভুলে গেছে। সাগরের এই অন্যমনস্ক হয়ে ওঠার সুযোগ নিয়ে উষা নিজের সর্বস্ব দিয়ে ধাক্কা দেয় সাগরকে। উষা এক লাফে উঠে গিয়ে দাঁড়ায় দরজার সম্মুখে। কাঁদো কাঁদো গলায় বলে, যে স্পর্শে আমি ভালোবাসা অনুভব করতে পারি না, আর কোনো দিন আমাকে সেই স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না সাগর ভাই। বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না উষা। দরজা খুলে বেরিয়ে যায় নিজের রুমের উদ্দেশ্যে। রাতের আধার কাটিয়ে ধরণীতে আলোর দেখা মিলল। পূর্ব আকাশে সূর্যটা একটু একটু করে তার জ্যোতি বাড়িয়ে দিচ্ছে। শীতকাল হওয়ায় সূর্যের তেমন একটা তাপ নেই বললেই চলে। জানালার দরজার ফাঁক ফোকর দিয়ে সূর্যের উত্তাপরশ্মি ঘরে প্রবেশ করছে। উষার ঘুম ভাঙে মাত্র। হাই তুলতে তুলতে আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে ঘর একদম আলোকিত। কপালে ভাঁজ পড়ে উষার। সাত সকালে এই ফজরের রক্ত চলাকালীন এত আলোত হওয়ার কথা না। আশেপাশে মাথা ঘুরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত জিনিসটা। অবশ্য দেয়ালে তাকালেও হয়তো সেটার দেখা মিলত। টেবিলের উপরে নিজের বহুল আকাঙ্ক্ষিত জিনিসটি পড়ে থাকতে দেখে জলদি গিয়ে হাতে নেয়। পাওয়ার বাটন অন করেই সময় দেখতে চাইল উষা, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা আলোতে সময় দেখাচ্ছে 12:49। আশ্চর্য হয় উষা, বিস্ময়ে চক্ষু তার কপালে। এত বেলা হয়ে গেল, কেউ তাকে ডেকে দিল না। ফজরের নামাজটাও মিস করলো সে। মিস হওয়ার কথাই তো। সাগরের কাছ থেকে ছাড়া পেয়ে যখন রুমে ঘুমাতে আসে, তারপরে কান্নাকাটি করেই তো রাত পার হয়ে যায়। যখন চোখ লেগে আসছিল তখন স্পষ্ট আজানের শব্দ শুনতে পাচ্ছিল। ফুস করেই একটা নিঃশ্বাস ছাড়ে উষা। দেরি যখন হয়ে গেছে তখন আরেকটু শুয়ে থাকা যাক। অনেকক্ষণ যাবৎ কান্না করার দরুন মাথাটা ভার হয়ে আছে। উষা হেলে দুলে দুর্বল শরীরটা নিয়ে আবারও বিছানার উপরে ধপ করে বসে পড়ে। হঠাৎ করেই কিছু একটা মনে পড়ায় আঁতকে ওঠে উষা। আজকে না মামা বাড়ি যাওয়ার কথা ছিল। মামার গায়ে হলুদ, সকাল সকালে তো গাড়ি ছাড়ার কথা। তাহলে আমাকে ডাকলো না কেন কেউ? বড় আব্বু কি যাবে না আজকে? আকাশ কুসুম ভাবনার মধ্যেই উষার দরজার দিকে এগিয়ে যায়। তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গিয়ে দেখে সাদাফ, আরাফ, রাফিদ এবং সাগর সহ সকলের দরজায় লক। চিন্তায় কপালে ভাঁজ গাঢ় হয় উষার। ডান হাতের উল্টো পৃষ্ঠ দ্বারা কপালের ঘাম মুছতে মুছতে বিড়বিড় করে, সবাইকে আমাকে রেখেই চলে গেছে, কিন্তু আমি টের পেলাম না কেন? সামিনা আপু, জিজু, তারপরে ফুপিরাও তো আমাদের বাসা থেকে বের হতো। সবাই একসাথেই তো যেতাম। মাহিদ এসেছে আর আমাকে খোঁজেনি, তা কি করে হয়? গলা ছেড়ে হাঁক ডাকল উষা। ও বড় আব্বু, কই তুমি? সাধু কই তুই? বাসার মানুষজন কোথায় গেল সবাই? পুরো বাড়ি ফাঁকা। অবাক হলো উষা। আজব কাণ্ড। আর দেরি না করে দ্রুত কল করলো বড় আব্বুর নাম্বারে। 2বার রিং হতেই কল রিসিভ হলো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।